This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডিটেইল খবরে যাব, তবে বলছিলাম না যে আমরা একেবারে ছবি দেখিয়ে খবর করি। পিসিআর একবার ছবিটা প্লিজ দেখাও। মালদার ছবি। মালদায় রোগীর ভরসা খাটিয়া। ছবিটা দেখুন। মুমূর্ষ রোগী হাসপাতাল থেকে ঘরে ফিরলেন খাটিয়ায় করে। হবিপুর ব্লকের পেট্রোলগড় এলাকার ঘটনা। ছবিটা ভালো করে দেখুন। মুমূর্ষ রোগী হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে পরিজনরা নিয়ে আসছে খাটিয়া করে। এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়েও। এই ছবি অবশ্য নতুন নয়, কিন্তু নেতাদেরকে যখন প্রশ্ন করা হয় নেতারা বলেন কয়েকটা জায়গায় হয়তো রাস্তা তৈরি হয়নি, সেখানে এরকম হতে পারে, বাকি জায়গায় তো আমরা রাস্তা তৈরি করে দিয়েছি। ডিটেলটা নেই। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, ডিটেল দাও ছবিটার। দেখো, এই যে ছবিটা দেখছো সেটা হচ্ছে হবিবপুর, মালদার হবিবপুর ব্লকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পেট্রোলগড় গ্রাম, এবং সেই গ্রামের ঢুকতে গেলে কয়েক কিলোমিটার, তার মধ্যে তো 2 কিলোমিটার রাস্তা ভীষণই বেহাল অবস্থা, এতটাই বেহাল যে সেখানে পথ চলাটাও খুব দায় হয়ে পড়ে এই মুহূর্তে। এখানে সেই যাকে নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়া করে, তার বয়স 70 ঊর্ধ্ব, এবং নাম হচ্ছে, মহিলার নাম হচ্ছে রানী সোরেন। তিনি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছিল কোনোভাবে এই খাটিয়া করে নিয়ে গিয়ে। তারপরে যখন তিনি সুস্থ হন, যখন হাসপাতালে বলা হয়, মেডিকেল কলেজ হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স। নেতারা কি বলছেন এই ছবি দেখে? নেতা ওই এলাকার ওইখানকার যিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলছেন যে ভীষণ বাজে অবস্থা, এই কয়েক কিলোমিটার রাস্তা আমরা চেষ্টা করেছি, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা আমরা ঠিক করা হয়নি। পঞ্চায়েত ভালো কথা, চেষ্টা করতে থাকুন ওনারা চেষ্টা করতে থাকুন। আর প্রতি বছর ভোটের আগে আমজনতার সামনে গিয়ে হাত জোড় করে বলতে পারেন যে কাছের মানুষ সঙ্গে ভোট দিন। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। সুব্রতোষ যে ছবির কথা বলছিল সেই ছবি, মালদার ছবি, লেখা আছে নিচে মালদা। দেখুন, মুমূর্ষ রোগী সুস্থ হয়েছেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন খাটিয়া চড়ে। আর অন্যদিকে মুর্শিদাবাদের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে হাসপাতালের পথে। আর নেতারা বলেন আমরা অনেক কাজ করে দিয়েছি, কয়েকটা জায়গায় হয়তো বাকি আছে, সেগুলো আগামী দিনে হয়ে যাবে, আমরা চেষ্টা করছি। প্রতিশ্রুতির বন্যা। দুটো ছবি আপনাদেরকে দেখালাম, একই সঙ্গে জেলার ছবি। আর এবার কলকাতার ছবি আপনাদেরকে দেখাবো, এটাও নেতারা দেখুক। শহর কলকাতা, পার্ক স্ট্রিটের ছবি। রাস্তায় ধস নেমেছে, অ্যালেন পার্কের কাছে রাস্তায় ধস নেমেছে। এই ছবি শহর কলকাতার। কিন্তু কি কারণে এই ধস এখনো পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায়নি। পুরসভার লোকেরা কি সেখানে গিয়ে পৌঁছেছেন? আমজনতা কি বলছেন? গাড়ি চলাচল কি স্বাভাবিক রয়েছে? লাইভ নেব আপডেট। আজিজ। একেবারে শুভজিৎ, আমি প্রথমে তোমাকে ডিরেকশনটা বোঝাবো। এই যে রাস্তা আমার পিছন থেকে আসছে, এটা মল্লিক বাজার থেকে একেবারে পার্ক স্ট্রিটের দিকে ঢুকছে। অ্যালেন পার্কের যে ক্রসিং, যে সিগন্যাল, সেই সিগন্যাল থেকে একেবারে সেই সিগন্যালের কাছেই কিন্তু এই বিশাল আকারের ধস নেমেছে। এবং পথ চলতিরা, পাশাপাশি পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, রাত 9টা নাগাদ এই ধস এখানে দেখা যায়। যদিও সেই সময় এখানে যান চলাচল ছিল না বা কোনো পথ চলতি মানুষও যাচ্ছিলেন না। শুভজিৎ, আকারটা একবার দেখাতে চেষ্টা করবো, চিত্র সাংবাদিক দেখাচ্ছে। তুমি একেবারে দেখতে পাবে যে কতটা অংশ নিচে একেবারে ঢুকে গিয়েছে। যদি সেই সময় এখান থেকে কোনো রকমের গাড়ি পাস করতো, তাহলে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে কিছুক্ষণ আগে দুজন আধিকারিক এসে এই গোটা অংশটি ছবি তুলে নিয়ে গেছেন, দেখে গেছেন। এবং শুধু এটা এই প্রথমবার নয় শুভজিৎ, তোমাকে আরও একটা জিনিস দেখাবো, যে এখানে দেখতে পাবে পিচের যে প্রলেপ রয়েছে, এই পিচের প্রলেপ কিন্তু বছরখানেক আগে করা। বছরখানেক আগে ঠিক এই জায়গাতেই এখানে কিন্তু এর থেকে ছোট আকারের একটি গর্ত তৈরি হয়েছিল, এখানে ধস নেমেছিল এবং সেই জায়গায় প্যাচ ওয়ার্ক করা ছিল। তারপর তুমি দেখতে পাবে এখনও সেই পিচের প্রলেপ রয়েছে, এবং সেখানেই কিন্তু আবার পুনরায় এই ভয়ানক একেবারে তুমি যে আজিজ, তুমি যে বলছিলে না যে এটা প্রথম নয়, এর আগে এই একই জায়গায় একই রকম হয়েছিল। এই পিচের যে প্রলেপটা করা হয়েছে 1 বছর আগে, আজিজ, এটা কিন্তু তোমার আমার আমজনতার ট্যাক্সের টাকায় যারা করছে সেই মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। নজর থাকবে, নজর রাখো। নিশ্চয় মনে আছে আপনাদের তিলোত্তমা আন্দোলনের সময় জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছিলেন যে সরকারি হাসপাতালে থ্রেট কালচার রয়েছে। ফের সরকারি হাসপাতালে থ্রেট কালচারের অভিযোগ। এবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে, সেখানে ভয়ের পরিবেশ। কারা এই অভিযোগটা করছেন, কি অভিযোগ করছেন, হীরকের কাছ থেকে জানবো। হীরক,
দেখো, বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের বক্ষ বিভাগ অর্থাৎ চেস্ট মেডিসিন ওয়ার্ডে সেখানে থ্রেট কালচারের অভিযোগ উঠেছে এবং অভিযোগ উঠেছে এই চেস্ট মেডিসিন ওয়ার্ডের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। জুনিয়র চিকিৎসক তারা যেটা বলছেন যে এই অভিজিৎ মণ্ডল বিভিন্ন সময় তিনি রোগী পরিষেবার ক্ষেত্রে কোন রকম ভূমিকা নেন না এবং এই বিষয়টা তারা স্বাস্থ্য ভবনে জানিয়েছিলেন এবং যেহেতু তারা এই অভিযোগ করেছিলেন সেজন্যই তাদের ওপরে থ্রেট কালচার নামিয়ে আনা হয় অভিজিৎ মণ্ডলের তরফ থেকে। জুনিয়র চিকিৎসকদের যেটা অভিযোগ যে দিনের পর দিন এই জুনিয়র চিকিৎসকদের বিভিন্নভাবে হয়রানি করা হয়, এমনকি তাদের এমন থ্রেটও দেওয়া হয় যে তাদের নাম্বার কমিয়ে দেওয়া হবে, তাদের কেরিয়ার শেষ করে দেওয়া হবে, এই ধরনের অভিযোগও তোলা হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। ইতিমধ্যে বিষয়টি স্বাস্থ্য ভবনে তারা জানিয়েছেন, জুনিয়র চিকিৎসকরা তারা লিখিতভাবে স্বাস্থ্য ভবনে অভিযোগ জানিয়েছেন এবং অভিযোগ জানানোর পরই স্বাস্থ্য ভবন তড়ি ঘড়ি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ 7 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কতটা অগ্রগতি ঘটেছে সে ব্যাপারে কিন্তু বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন রকম মুখ খুলতে চাননি। ধন্যবাদ। চিঠিটা দেওয়া হয়েছে সেটা স্বাস্থ্য ভবনে অলরেডি লজ হয়েছে, সেখান থেকে একটা এনকোয়ারি কমিটি আমাদের কলেজ লেভেলে স্টার্ট হয়েছে। আমাদের যে দাবিগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, যে বিষয়গুলোতে আমরা দাবি রেখেছিলাম সেগুলো তো কোনোটাই ঠিক হয়নি, বরং আমাদের পেশেন্ট কেয়ার সার্ভিস আমরা যেটা নিজে থেকে দিতে চাইছি বা ওনার কাছ থেকে যেটা আশা করেছিলাম সেই জিনিসটা আমরা একদমই পাচ্ছি না। আমরা ঠেট পাচ্ছি আমার ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, আমার ফিউচার কীরকম হবে উনি সেটা ডিসাইড করবেন, এরকমটাই বলেছেন। আমরা যেহেতু এখানে ট্রেনি, আমরা কিছু শিখবো, কিছু জানবো, তার আন্ডারে থেকে কিছু কাজ করব, একটা ফ্রুটফুল এনভায়রনমেন্টে কাজ করব, সেই জিনিসটা আমরা আশা করেছিলাম ওনার কাছ থেকে। আমরা স্বাস্থ্য দেখালাম, শিক্ষা দেখাই। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদেরকে নিয়ে কি আবার রাজ্যপাল সংঘাত আবহ তৈরি হচ্ছে? শনিবার মানে আজকে রাজভবনের বৈঠকে অনুপস্থিত ছিলেন উপাচার্যদের একটা বড় অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন রাজ্যপাল। গড় হাজির উপাচার্যদের জন্য রাজভবনের দরজা বন্ধ করলেন রাজ্যপাল। উপযুক্ত কারণ না দেখানো পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ থাকবে। শিক্ষাক্ষেত্রে কি রাজ্যপাল সংঘাত আবার চরমে উঠল? শনিবার বিকেলের পর এই প্রশ্নেই আবার সরগরম রাজ্য। শনিবার রাজ্যের 29টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজভবনে বৈঠকে ডেকেছিলেন রাজ্যপাল। আমন্ত্রণ 29 জন উপাচার্যকে, উপস্থিত মাত্র 9 জন উপাচার্য। 20 জনের অনুপস্থিতির কারণ হিসেবে কেউ জানিয়েছেন কাজের কথা, কেউ বা কর্তৃপক্ষের নিষেধের কথা। আর এতেই বেজায় চটেছেন রাজ্যপাল আনন্দ বোস। সূত্রের খবর, যে উপাচার্যরা মুখ্যমন্ত্রীর সুপারিশের ভিত্তিতে পদে বসেছেন তারাই তুলেছেন কর্তৃপক্ষের নিষেধের কথা। রেগে আগুন আচার্য তাই নিয়ে ফেলেছেন কড়া সিদ্ধান্ত। অনুপস্থিতির উপযুক্ত কারণ না জানানো পর্যন্ত অনুপস্থিত উপাচার্যদের জন্য রাজভবনের দরজা বন্ধ, সব অ্যাপয়েন্টমেন্ট সাসপেন্ড। It was decided to suspend appointment for them, suspend appointment till convincing explanation is given for their absence. এই যে ওরা একটা তৈরি করে দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গনে, এটা শিক্ষার স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক এবং এর ফলে শিক্ষার আলটিমেটলি ক্ষতিটা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো কোনো ক্ষতি হবে না। এটা সম্পূর্ণ রাজভবন এবং প্রশাসনিক বিষয়। কাজকর্ম ছিল হয়তো অন্যান্য জরুরি, সেই জন্য যাননি। রাজ্যপালের এই সিদ্ধান্তে স্পষ্ট রাজ্যপাল আছেন রাজ্যপালেই। বৈঠক শেষে এদিন সব উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজভবনে রাজ্যপালের লেখা নাটক দেখার জন্য। নাম চৌরঙ্গীর ফুল। চাকরিহারাদের স্লোগান, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ যেমন থাকে নাটকের অংশে, ঠিক তেমনই একটি অংশে দেখানো হয় তিলোত্তমা আন্দোলনের সময় সিপিকে সিদ্ধারা দেওয়ার সেই দৃশ্য। নাটক দেখতে রাজভবনে উপস্থিত ছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মনমুন সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বলছিলেন যে আমি আর কেরালা ফিরে যেতে চাই না, আমি কলকাতায় থাকতে চাই। সেটা আমার খুব ভালো লাগলো যে ওনার আর একটা যে দিক আছে, যেটা অবশ্যই উনি একজন রাইটার, উনি একজন লিটারেচারের মানুষ, উনি সাহিত্য চর্চা করেন, তো সেইটা যে স্বীকৃতি পাচ্ছে এখানে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে, সেটা ওনার খুব ভালো লেগেছে বললেন। এখানে ইটস আর্ট, লিটারেচার, হয়তো মিউজিক, এখানে কোনো পলিটিক্সের ব্যাপার থাকে না। একদিকে সত্যিকারের নাটক, অন্যদিকে ফের রাজভবন সংঘাতের আবহ। ভোটের আগে রাজ্যের উত্তাপ ক্রমশই বাড়ছে যেন। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে সেপ্টেম্বরে দুর্গাপুজো, তার আগে 31শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমস্ত ক্লাব সংগঠন এবং পুলিশ প্রশাসনের কর্তাদেরকে নিয়েই বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীক্ষা আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা,
দেখো গত বছর প্রত্যেকটা ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হয়েছিল, তখনই ক্লাব কর্তারা তারা দাবি করেছিলেন 1 লাখ টাকা করে দেওয়া হোক, 1 লাখ টাকা করে দেওয়া হোক। এবার কি 1 লাখ হতে পারে? দেখো গতবারই যখন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা করেছিলেন 85,000 টাকা, তার আগেই ক্লাব কর্তৃপক্ষদের তরফ থেকে 1 লাখ টাকা বলে দাবি করা হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন এবছরে 85,000 টাকা নিয়ে সামনের বছর অর্থাৎ 2025 সালে অবশ্যই 1 লাখ টাকা দেওয়া হবে। সুতরাং এবছরে 31শে জুলাই যে বৈঠক হচ্ছে সেখানে সেটা যে 1 লাখ টাকা হবে সেটা প্রায় গত বছরের বৈঠকেই আভাস পাওয়া গিয়েছিল। এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী আর কি কি এবারে দেন, কারণ সামনেই 2026-এ ভোটের অঙ্কও রয়েছে। যদিও ভোটের অঙ্কের সঙ্গে মেলাতে গিয়ে আরো এমনিতেই বিদ্যুতের অনেক কিছুই সাশ্রয় দেওয়া হয়ে থাকে এখানে। পুজোর উদ্যোক্তাদের সেখানে বিদ্যুতের দাম নেওয়া হয় খুব কম এবং অনেক কিছুতেই তাদেরকে বলা যায় যে সেগুলো নেওয়া হয় না যে জিনিসগুলো। ফলে 85,000টা যে 1 লাখ হবে সেটা গত বছরেই আভাস পাওয়া গিয়েছিল, খালি ঘোষণা বাকি। 31শে জুলাই সেই ঘোষণা মুখ্যমন্ত্রী নিজে করে, দেখা যাক সেটা 1 লাখ। দেখা যাক ঘোষণার পরে যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন 1 লাখ টাকা, তারপরে বিরোধীরা তারা গোটা বিষয়টা কিভাবে দেখে, নজর থাকবে দীক্ষা। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। 2রা আগস্ট থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের কাজ। শনিবার এই প্রকল্পের জন্য এসওপি প্রকাশ করা হয়েছে, মানে এই ক্যাম্পে গেলে আপনি কোন কোন অভিযোগ করতে পারবেন, কোন কোন অভিযোগগুলো এখানে শোনা হবে, বকলমে কোন কোনগুলো আপনি করতে পারবেন না বা শোনা হবে না সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে। 2রা আগস্ট থেকে শুরু হয়ে চলবে 3রা নভেম্বর পর্যন্ত। 15ই নভেম্বরের মধ্যে ক্যাম্প বা কেন্দ্র থেকে জমা পড়া সেই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। 15ই জানুয়ারির মধ্যে সব কাজ শেষ করতে হবে। নিকাশি নালা নির্মাণ বা সংস্কার, পানীয় জলের জন্য টিউবওয়েল বসানো, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ, রাস্তায় আলো সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তার সমাধান করা হবে এই প্রকল্পে। 13 জন আইএএস এবং বিসিএস আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছে টাস্ক ফোর্স। জেলা শাসকের নেতৃত্বে তৈরি করা হয়েছে জেলা স্তরের টাস্ক ফোর্স। যুদ্ধের মাঝেই কম্বোডিয়া থেকে বাংলায় আর্থিক প্রতারণা, শেয়ার বাজারে বিনিয়োগের নামে জলপাইগুড়ির বাসিন্দাকে ফোন করে আর্থিক প্রতারণার অভিযোগ। শেয়ার বাজারে বিনিয়োগের জন্য 2টি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হন জলপাইগুড়ির বাসিন্দা শুভ্রজিৎ দে। এরপর দফায় দফায় 20,63,000 টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত। ঘটনা তদন্তে নেমে মুর্শিদাবাদ থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মাসুদ হাসান মুর্শিদাবাদের চুয়াডাঙ্গার বাসিন্দা। উদ্ধার হয়েছে 2টি ল্যাপটপ, 2টি মোবাইল সহ ব্যাংকের পাসবই।